সলভ করবেন। আপনার বিজনেস কেস সলভ করছেন এর আগে কখনো 16% করেন? ও আপনার থার্ড সেমিস্টার না? অসুবিধা করবেন। তো আমরা হচ্ছে গিয়ে মিডের আগে যে সর্বশেষ যে চ্যাপ্টারটা করতেছিলাম সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং। হ্যাঁ, এখন এটা মানে যে থিওরি দিয়ে বুঝাইলে বুঝাতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা প্রপার বিজনেস কেস দেখলে আপনার হচ্ছে গিয়ে রিয়েল ইয়ার পাবেন, মানে রিয়েল যে রিয়েল লাইফে সাস্টেনেবিলিটি কীভাবে অ্যাপ্লাই করা হয় ওটার একটা এক্সাম্পল আপনারা পাবেন। ঠিক আছে, এটা আপনাদের এক্সামের সিলেবাসও ছিল, তারপরে একটু রিপিট করতেছে বিকজ আমি চাই হচ্ছে অ্যাটলিস্ট একটা দুটো বিজনেস কেস ইয়াতে দিতে আপনাদের এক্সামে দিতে। বিজনেস কেসের সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে there is no right or wrong answer, but there is a correct analysis. আপনার যে থিওরিগুলো করতেছেন সেগুলো বুঝতে পারছেন কিনা ওটার একটা যে আপনার ওখান থেকে বিজনেস কেসটা করে আপনার যে অ্যানালিসিসটা দিবেন ওখান থেকে বুঝে যাবে। এক দুই লাইনেও দেওয়া যায় যদি চান। If it's correct, it's correct. I mean, if it's worth 10 marks এবং আপনি এক লাইনে উত্তর দিচ্ছেন, it's a correct answer, you get 10 marks. এটা হচ্ছে কি মজা। সাস্টেনেবল ফাইন্যান্স ইংরেজিতে কি বলবো? গোমেজ স্যার একটু রিডিং করেন। Sir, sustainable finance is the set of practices, standards, norms, regulations, and products that pursue financial liberty alongside environmental and/or social objectives. It is sometimes used interchangeably with environmental, social, and governance investing. আমি জানি আপনি পুরোপুরি বুঝছেন, আপনি একটু সিম্পল টার্মস আপনার ফ্রেন্ডে বুঝাতে পারবেন জিনিসটা কি? এটার উপরেই বেস আমাদের। So normal financing ই, but এটার সাথে তোমার environmental, social, and governance investing বলতে কিছু ফ্যাক্টরস আছে যেগুলো ইনক্লুড করে ফাইন্যান্স করে যেন সাস্টেনেবল হয় জিনিসটা। উনি কি বলছেন, আমি একটু বুঝাই। নর্মাল ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস কি করে? ফাইন্যান্সিয়াল প্র্যাকটিস হচ্ছে গিয়ে হচ্ছে বাজেটিং, তারপর হচ্ছে গিয়ে ফিউচার ফোরকাস্টিং, তারপর হচ্ছে কারেন্ট অ্যান্ড ফিউচার ইনভেস্টমেন্টস, এগুলোর হিসাব বিকাশ করা। হ্যাঁ, সাস্টেনেবল ফাইন্যান্সের সাথে যেটা লেয়ার ট্যাগ হয় সেটা হচ্ছে যে এর পাশাপাশি আমি এনভায়রনমেন্টাল, সোশ্যাল আর হচ্ছে গিয়ে গভর্নেন্স কিছু অবজেক্টিভ এখানে অ্যাড করা হয়, যাতে হচ্ছে গিয়ে মানে যে ফাইনাল যে ডিসিশনটা হবে সেটা একটু ওয়েল রাউন্ডেড, পরিবেশ প্রকৃতি নিয়েও আমি চিন্তা করে আমি হচ্ছে কি একটা ওভারঅল একটা আউটপুট দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা দুটা লাইনে হচ্ছে কি এখানে অনেক বড় এই একটা চ্যাপ্টার আছে পুরো জিনিসটাকে। হ্যাঁ, আমি চিন্তা করছি যে এই এক চ্যাপ্টার পড়ানোর থেকে আপনাদেরকে একটু শর্টে দুটো ইয়েতে দিই। ইন্টিগ্রেটিং সাস্টেনেবিলিটি কনসিডারেশন ইনটু অল রেলেভেন্ট বিজনেস এন্ড ফাইন্যান্সিয়াল ডিসিশনস। আপনার যত বিজনেস অপারেশন এবং ফাইন্যান্সিয়াল ডিসিশন আছে এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে সাস্টেনেবিলিটি কনসিডারেশন করা। হ্যাঁ, সাস্টেনেবিলিটি কি? ওই যে এর আগে আমরা পড়ছি না? হ্যাঁ, পিপল, প্লেস, এনভায়রনমেন্ট। হ্যাঁ, এই টাইপের। আর অ্যালাইনিং ফাইন্যান্সিয়াল সিস্টেমস এন্ড সার্ভিসেস টু প্রমোট লং টার্ম এনভায়রনমেন্টাল, সোশ্যাল সাস্টেনেবিলিটি এন্ড ইকোনমিক প্রসপেরিটি। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে এমনভাবে হচ্ছে গিয়ে এনগেজ করা যেখানে হচ্ছে গিয়ে ওটা শুরু থেকেই লং টার্ম চিন্তা করবে, পরিবেশ নিয়ে চিন্তা করবে। হ্যাঁ, তো এটার আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন দেওয়ার আগে থিওরিজ অফ সাস্টেনেবল ফাইন্যান্স। এর আগে যে সাস্টেনেবল ফাইন্যান্সটা ছিল, সোশ্যাল বলতে কি ওই যে আমি বাজেটের মধ্যে সোশ্যাল কিছু ওয়ার্ক করবো সেরকম কিছু বাজেট রাখা নাকি? না, সেটা না, মানে হচ্ছে কি আমার বিজনেস অপারেশনটা এরকম হবে যেটা হচ্ছে কি হলো আমার মানে অপারেশনাল গোলও হচ্ছে অ্যাচিভ হবে, প্লাস এটা একটা সোশ্যাল ইম্প্যাক্টও থাকবে। যেমন ধরেন হচ্ছে কি আমি মানে আমার হচ্ছে স্কুল করার বাজেট আছে 2000 কোটি টাকা, ঠিক আছে? এখন আমি স্কুলটা হচ্ছে কি নর্মাল দালান কোঠা দিয়েও তৈরি করতে, মানে ইট বালু সিমেন্টও তৈরি করতে পারি, অথবা আমি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েও তৈরি করতে পারি। আমাদের পাশে সিনার সব। হ্যাঁ, আপনি পাহাড়ি অঞ্চলের স্কুলগুলো দেখছেন কিনা? এখন অনেকগুলো অর্গানাইজেশন ইনিশিয়েটিভ নিচ্ছে, ওইখানকার ন্যাচারাল যে এলিমেন্টস যেগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে তৈরি করা। যেমন হচ্ছে পাহাড়ি অঞ্চলের স্কুল কিছু ধরে হচ্ছে বাঁশ দিয়ে, মানে বাঁশ প্রচুর পাওয়া যায়, ওইটা হলো ওই ন্যাচারাল বিউটিটাকে ইয়ে করতেছে না, মানে অনেক চিপে প্রোডাক্ট প্রডিউস করতে পারে। আবার হচ্ছে কি ধরেন হচ্ছে গিয়ে ওটা লং টার্ম, মানে এমন না যে বাসার তৈরি বলে হচ্ছে কি এটা হচ্ছে মানে সহজে ভেঙে পড়ে যাবে। হ্যাঁ,
এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই প্রোডাকশন করতে যে এই মানে ইট বালু সিমেন্ট ইয়া করতে যে কিন্তু পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। ইট যখন হচ্ছে কংক্রিট মিক্সিং হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়, জানেন নিশ্চয়ই। যে ফ্লাই অ্যাশ আছে না, এটা হচ্ছে গিয়ে একটা ছোট বাচ্চা নাকে গেলে যদি কত গ্রাম জানি পড়ছিলাম, কত গ্রাম জানি নাকে যায়, এটা হচ্ছে কি বাচ্চাটা নির্মাণ করতে পারবে। আর আমরা এইটার ভিতরে বাইচে আছি, চিন্তা করুন কি অবস্থা। আচ্ছা, থিওরিজ অফ সাস্টেনেবল ফাইন্যান্স, এটা আমাদের মিড টার্মের একটু ইয়ে ছিল, তো আমরা হচ্ছে দেখতেছি বিকজ আমরা আমাদের বিজনেস কেস একটা কাজ হবে। হ্যাঁ, ওখানে আপনারা একটু কষ্ট করে থিওরিগুলো একটু পড়েন, প্রথম দিনটা পড়েন, পড়ে একটু বলেন যে কোনটা বুঝেন। বোর্ডটা তো দেখা যাচ্ছে না, টিভিও দেখা যাচ্ছে। এরকম ছয়টা থিওরি আছে। শেষ হচ্ছে না, এখন বলেন যে কোনটা বুঝেন না। প্রায়োরিটি মানে কি যে থিওরি 3 তিন নম্বরটা কথা বলছেন না ফার্স্ট প্রায়োরিটি থিওরি। ও আচ্ছা আচ্ছা, আমি বোঝাবো সবই, আপনাদেরকে একটু পড়ালাম। সো বেসিক্যালি প্রায়োরিটি হচ্ছে কি, প্রায়োরিটি থিওরি বলছে যে হলো আমাদেরকে সবসময় যে কোনো অপারেশনস ডিজাইন করার আগে সবার আগে হচ্ছে কি এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিংটা আমাদেরকে কনসিডারেশন রাখতে হবে। এরপরে হচ্ছে কি আমি সেই ফাইন্যান্সিয়াল প্রোগ্রামে হাত দেবো। এই যেমন আপনার একটা এক্সাম্পল দিলাম, স্কুল বিল্ডিং করার। হ্যাঁ, যে আমরা স্কুল বিল্ডিং আমরা দুইভাবে বিল্ড করতে পারি, একটা হচ্ছে ইট পাথর কংক্রিট দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে কি আরেকটা করতে পারি ন্যাচারাল রিসোর্সেস দিয়ে। ওটাও ন্যাচারাল রিসোর্স, বাট হচ্ছে এটা মোর এনভায়রনমেন্টালি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি ধরেন একটা বিল্ডিং এর ধরেন আপনার লেটসে আপনার ক্লাসের একটা সার্টেন প্যাটার্ন এবং ডিজাইন আছে। হ্যাঁ, আপনি যদি কংক্রিট দিয়ে বিল্ড করে ফেলেন ওইটা কিন্তু দ্যাট ইজ বেসিক্যালি ধরে নেওয়া হয় পার্মানেন্ট, আপনার চেঞ্জ করার কোনো উপায় নেই। এই নতুন এই কনস্ট্রাকশন মেথডে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যখন চাচ্ছেন আপনারা কিন্তু প্যাটার্ন চেঞ্জ করতে পারতেছেন, বড় করতে পারতেছেন, ছোট করতে পারতেছেন। এই মডুলার সিস্টেম কিন্তু আগে এক্সিস্টই করতে পারে। আপনি চিন্তা করেন এই কম্পিউটার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। খুব বেশি হলে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে এখানে যেটা করা হয়েছে যে একটা পার্টিশন দেওয়া আছে, এর বাইরে কিন্তু খুব একটা কিছু করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার পুরো বিল্ডিংটা যদি মডুলার হয়, হ্যাঁ, মানে লেগোর মতো, ইউ ক্যান বিল্ড ইট, টেক ইট অ্যাপার্ট এন্ড বিল্ড ইট অ্যাগেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি রিশেপ করতে পারবেন। আপনার ধরেন আগে ক্লাস সাইজ ছিল 20 জন আসতো, এখন দেখা গেল যে স্কুলটা পপুলার হওয়ার কারণে সেম ক্লাসে 40 জন আসতেছে। তখন আপনার স্কুলের ক্লাসের উইডথটা বাড়াইতে হবে না, কিন্তু এই বিল্ডিং কিন্তু সম্ভব না। কিন্তু সাস্টেনেবল মেথডে কিন্তু সম্ভব। যদি বাসায় কনস্ট্রাকশন হয় ইনস্ট্যান্টিনিয়াসলি ওভারনাইট পুরো রুমটা বড় করে ফেলা। আচ্ছা, এটা হলো প্রায়োরিটি থিওরি, যে শুরুতেই মানে আপনার হচ্ছে কি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান করার আগেই সবার আগে হচ্ছে কি সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো ওটার মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলবে। হ্যাঁ, এবং ওটা বাজেটের মধ্যে থাকবে। ঠিক আছে, রিসোর্স থিওরি যেটা সেটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে কি অনেক লিমিটেড। হ্যাঁ, এবং আমাদেরকে এফিশিয়েন্টলি ইউজ করতে হবে। এফিশিয়েন্টলি ইউজ করা মানে কি, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। এটা একটা যেমন এক্সপ্লেনেশন, আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে কিভাবে এই ইউজেসটা আরো কমানো যায়। এই দুটার মধ্যেই হচ্ছে কি হলো মানে দুটাই এফিশিয়েন্সিকে ইন্ডিকেট করে। হ্যাঁ, এবং যত কম রিসোর্স ইউজ করতে হবে তত হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট না, কারণ আপনার অপারেশনাল কস্ট কমে যাচ্ছে। পিয়ার রেগুলেশন থিওরিটা হচ্ছে যে ধরেন মানে আপনার কম্পিটিটর হচ্ছে কি সাস্টেনেবল প্র্যাকটিসেস হচ্ছে কি তাদের নিয়ে আসছে। হ্যাঁ, এখন আপনারও করতে হবে মার্কেট দিকে ধরা। কিভাবে
আমাদের যারা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সাম্পল আমি বারবার দিই, বিকজ হচ্ছে এটা আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট রেভিনিউ আর্নার। দেখেন গ্লোবাল কিছু কমপ্লায়েন্স তৈরি হচ্ছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন। তো দেখা গেল যে আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন ওরকম আরও 40টা গার্মেন্টস একই জিনিস বানাচ্ছে, হ্যাঁ, এবং ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স কি, যে তোমাকে সাস্টেনেবিলিটি আনতে হবে, হ্যাঁ, তোমার যারা ওয়ার্কার্স তাদেরকে হচ্ছে এটা ক্লিন এনভায়রনমেন্ট দিতে হবে, হ্যাঁ, তাদের সোশ্যাল ওয়েলফেয়ারটা তোমাকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে যে তোমার ফ্যাক্টরি যাতে হচ্ছে এনভায়রনমেন্টাল যে ড্যামেজগুলো করে ওটার রিটেনশনের জন্য বা প্রিভেনশনের জন্য যাতে ইনিশিয়েটিভ নেয়। তার মানে কি, ওই যে বর্জ্য প্রডিউস করতেছে ওটার ফিল্ট্রেশন সিস্টেম করতে হবে, কিন্তু সব মানে মানে ইট কস্ট মানি, এবং ইট কস্ট মানি মানে এটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল কনসিডারেশন আনতেই হবে, এবং সেই জিনিসটা কিন্তু প্রফিট থেকে কাট অফ করতেছে। কিন্তু কেন করবে, এটা তো কারণ থাকতে হবে। এখন কারো যদি কোনো কিছু নিড না থাকে সে কিন্তু কখনো ওই জিনিসটা করে না। আপনাকে আপনি চিন্তা করেন যে আপনার যদি গার্মেন্টস থাকতো আজকে এবং আপনাকে বলা হতো যে তুমি হলো তুমি ব্যবসা করতে চাইলে তুমি হচ্ছে কি ইয়ে করো, যদি ভালো করতে চাও তাহলে হচ্ছে তোমার এরকম একটা ফিল্ট্রেশন সিস্টেম লাগাও যেখানে তোমার যে বর্জ্যগুলো বেরোচ্ছে সেগুলো যাতে পরিশোধিত হয়ে বের হয়। মানে ওয়েন ইট কামস আউট ইট উইল কাম আউট অ্যাজ জাস্ট ন্যাচারাল ওয়াটার, ভিতরে হচ্ছে কেমিক্যালগুলো বেরোবে না, হ্যাঁ, কেমিক্যালগুলো ফিল্টার হয়ে যাবে। এখন এটার কস্ট কত, লেটস সে 2 কোটি টাকা। আপনার তো চিন্তাই করবে না, কোনো দরকার নেই এই 2 কোটি টাকা দিয়ে আমি আরো মানে 6টা মেশিন নিয়ে আসতে পারবো, আমার কোনো দরকার আছে। কিন্তু ইট উইল বিকাম আ প্রায়োরিটি যখন নাম্বারে আপনার ক্লায়েন্ট এটা চাইছে। আপনার ক্লায়েন্ট ধরুন আপনি একটা লিভাইসের সাথে ব্যবসা করেন, আপনার ক্লায়েন্টই চাইছে যে তোমার এই মিনিমাম কমপ্লায়েন্স না থাকলে আমি তোমার সাথে বিজনেসই করবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ক্লায়েন্ট তো চাইছে, প্লাস ওই যে 40টা কম্পিটিটর আপনি হচ্ছে গিয়ে ধরেন 40তম, আর 29টা গার্মেন্টসের মধ্যে দেখা যাচ্ছে 35টা গার্মেন্টস এই সেম কাজ করে ফেলছে, বিকজ দে হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য মার্কেট, হ্যাঁ। এই যে আপনি ওই টিয়ারদের মানে টিয়ার মানে হচ্ছে আপনার কম্পিটিটরদের উপর বা আপনার সমকক্ষ যারা তাদের উপর তাদের পারফরমেন্সের সাথে সামঞ্জস্য রেখে মার্কেটে টিকে থাকার জন্য যে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন এটা হচ্ছে পিয়ার এভ্যালুয়েশন থিওরি। লাইক জিআর কি জটিল বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। আচ্ছা, লাইফ স্প্যান থিওরি সেটা হচ্ছে যে লাইফ স্প্যান থিওরি যে দেখে মনে হয় যে যত যেটা দীর্ঘস্থায়ী হবে সেটাই হচ্ছে কি বেটার, বিষয়টা সেটা না। সেটা হচ্ছে যে হলো মানে উই অ্যাজ পিপল আমরা যখন আসলে আস্তে আস্তে যখন আমাদের বয়স বেশি হয়, হ্যাঁ, আগে আমরা ছোট যখন ছিলাম মানে আপনাদের লাইফ থেকে চিন্তা করেন আপনার হচ্ছে কি সব কিছু হচ্ছে একটু ফাস্ট ছিল, হ্যাঁ, ফাস্ট ফ্যাশন, এই ঈদে কী করবো, নেক্সট ঈদে কী করবো, হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা ছিল, হয়তো এখনও আছে, হ্যাঁ। যখন আস্তে আস্তে আরেকটু মানে বয়স বাড়তির দিকে যাবে তখন আপনি চিন্তা করবেন যে আমি এমন একটা ড্রেস পরবো কিনবো যেটা হচ্ছে আমি দীর্ঘকালীন পড়তে পারবো, কিংবা হচ্ছে কি এমন একটা ড্রেস কিনবো যেখানে সব জায়গায় পড়তে পারবো। আমি কাজ করি, আমার হচ্ছে দাওয়াতে যাইতে পারি, তো এমন একটা কমন ড্রেস কিনবো যেখানে সব জায়গায় আমি ইউজ করতে পারি, হ্যাঁ। অলরেডি হয়তো বা অলরেডি যেহেতু এখানে অনেকে চাকরি বাকরি করতেছেন এরকম কনসিডারেশন অলরেডি নিয়ে আসতে হচ্ছে। সিমিলারলি যেমন হচ্ছে কি মানুষ যখন ইয়াং থাকে, হ্যাঁ, আমাদের দেশে এই কালচারটা কম বা বাইরের দেশে বেশি, স্পেশালি আমেরিকা কিংবা কানাডা কিংবা ইউরোপে ধরুন প্রত্যেকেরই গাড়ি থাকাটা একটা মাস্ট, কারণ দূর দূরান্ত যেতে পারে গাড়িটা খুব প্রয়োজন। এবং আপনারা অবাক হবেন যারা বিদেশে গেছে সেটা ডিফারেন্ট, বাট আমেরিকার অনেক দেশেই মানে অনেকগুলো রাষ্ট্রে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন এত রিচ না, হ্যাঁ। এবং এটা মানে বাই ডিজাইন এটা করা হয়েছে। কেন করা হয়েছে এটা হচ্ছে আরো অবাক করা হয়েছে। যদি হচ্ছে খুব চিপে মানুষ পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাভেল করতে পারে তাহলে মানুষ গাড়ি কিনবে না, আর যদি গাড়ি না কেনে ওদের একটা বিগেস্ট রেভিনিউ আর্নার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আমেরিকা কিন্তু অনেক গাড়ি প্রডিউস করে, এই জন্যই হচ্ছে সিস্টেমেটিক্যালি কখনোই হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম স্পেশালি পাবলিক ট্রান্সপোর্টেশন আপনি ম্যাক্সিমাম স্টেটে গেলেই পাবেন না, ওরকম বাস কানেকশনগুলো খুবই কমপ্লিকেটেড। তারপর এমআরটি আমাদের ইনফ্যাক্ট আমেরিকা অনেক শহরের থেকে আমাদের শহর অ্যাডভান্স ইন টার্মস অফ ট্রান্সপোর্টেশন। আপনি নামলে আপনি রিক্সা পাচ্ছেন, পাঠাও পাচ্ছেন, তারপর উবার পাচ্ছেন, এমআরটি আছে, সিএনজি আছে, বাস আছে, অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। কিন্তু আমেরিকা কিন্তু এইসব জিনিসটা এইটার কারণে যে জিনিসটা হচ্ছে যে ছেলেপেলেদের মানে ছেলেপেলে ওখানকার মানুষজনদের হচ্ছে কি মানে ইয়াং বয়স থেকে টার্গেট থাকে যে আমি ওগুলোকে গ্র্যাজুয়েট করার পরে বা হচ্ছে ইউনিভার্সিটি যখন যাবো তখন আমি একটা গাড়ি কিনবো, সবার ড্রিম থাকে। তো নর্মাল একটা কালচার হচ্ছে কাস্টম হচ্ছে যখন 18 ইয়ার্স ওল্ড হয় ইউজুয়ালি ওখানকার বাবা মারা একটা গাড়ি কিনে দেয়, এটা লামসাম একটা অ্যামাউন্ট। ওদের হচ্ছে কি মানে জিনিসটা করে জয়েন্ট ফাইন্যান্সড হয়, মানে
বাবা মারা একটা এক্স অ্যামাউন্ট টাকা দেয়, আর বাকি টাকাটা হচ্ছে ছেলে পেলেরা সামার জবস করে আর্ন করে তারপর হচ্ছে গাড়ি কেনে। হ্যাঁ, তো ইনিশিয়ালি তাদের টার্গেট থাকে হচ্ছে গিয়ে যে একটা গাড়ি হলে দিচ্ছে, ঠিক আছে। তারপর যখন তারা আর্ন করা শুরু করে, যখন ইউনিভার্সিটি যায়, বাইরের দেশের প্র্যাকটিস হচ্ছে যে যখনই ইউনিভার্সিটি ঢুকে যায় তখন ফার্স্ট ইয়ার থেকে ওরা কাজ করা শুরু করে, ইন্টার্নশিপ করে বিভিন্ন 4-5টা, তারপরে ফুল টাইম জব থাকে, পড়ালেখার পাশাপাশি ওরা অনেক কিছু করে। তো তখন হচ্ছে কি যখন পকেটে টাকা পয়সা আসা শুরু করে, আমাদের কম বয়সে পকেটে টাকা আসলে যেটা হয় যে আমরা চেষ্টা করি যে একটু ফ্যান্সি জিনিস কেনার। ওরাও তখন চিন্তা ভাবনা করে যে আমি লেটেস্ট গাড়ি কিনবো, হ্যাঁ, বা একটু ফাস্ট কার কিনবো। সব অনেকের ড্রিম কার হচ্ছে টেসলা, হ্যাঁ, অর লাইক সিমিলার ফাস্ট কার্স। এটা যে চলতে থাকে এটা কিন্তু খুব শর্ট টাইম ফ্রেমের জন্য। ওই পড়ালেখা থেকে শুরু করে প্রথম চাকরিটা হওয়া পর্যন্ত এই জিনিসটা চলে। হ্যাঁ, কেউ কেউ দেখা যাচ্ছে 2-3টা গাড়ি চেঞ্জ করতেছে যার ফ্যাসিনেশন আছে, আর যাদের ফ্যাসিনেশন নাই তারাও ন্যূনতম একবার গাড়ি চেঞ্জ করে। যখন প্রথম যে চাকরিটা পায়, ওই চাকরি পাওয়ার পরই তারা হচ্ছে মনে করে যে ঠিক আছে আমি স্টুডেন্ট কার এতদিন চালাইছি, কিন্তু এখন আসার পর আই নিড আ ফ্যান্সি কার বিকজ আই উইল বি গোয়িং আউট উইথ মাই কলিগস, আমার একটা সুন্দর গাড়ি দরকার। এটা গেল হচ্ছে কি একটা ফেজ। কিন্তু লেটার ফেজ অফ লাইফে এসে যখন হচ্ছে সে মানে বিয়ে শাদী করে হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা স্কুলে যাবে বা অলরেডি তখন হচ্ছে কি তার হিসাব টিসাব এখন হচ্ছে ডিফারেন্ট হয়ে গেছে। আগে সে শুধুমাত্র নিজের কথা ভাবতো, এখন তার পুরো পরিবারকে নিয়ে চিন্তা করতে হচ্ছে। তখন সে চিন্তা করে যে না, আমার ফ্যান্সি করার দরকার নেই, আই ওয়ান্ট সামথিং ইট ইজ ফাংশনাল এবং দীর্ঘস্থায়ী। হ্যাঁ, তখন তারা এই ট্রেন্ড থেকে বের হয়ে এসে তারা হচ্ছে বড় গাড়ি কেনা শুরু করে। দেখবেন আমেরিকা এটাও একটা কালচার আছে যে বড় বড় গাড়ি কেনা। বড় গাড়ি কেনার মেন উদ্দেশ্যটা কি, যে পুরো পরিবারকে নিয়ে এসে যেতে পারবে। হ্যাঁ, সো এটাই, এই যে আমাদের বয়সের সাথে সাথে যে মানুষের চয়েস বদলায়, এবং যত আমরা হচ্ছে গিয়ে মানে বয়স মানে হচ্ছে গিয়ে মধ্য বয়স ক্রস করে আমরা যখন হচ্ছে গিয়ে একটু সামনের দিকে আগাতে থাকি, তখন যে আমাদের দীর্ঘস্থায়ী যে পরিকল্পনা হয়, পারচেসের যে প্যাটার্নের যে চেঞ্জটা আসে, এটাই হচ্ছে বেসিক্যালি লাইফস্টাইল থিওরি। হ্যাঁ, এবং যে কোনো বিজনেসের জন্য সবথেকে বিগেস্ট স্টিজি হওয়া উচিত হচ্ছে এরা, হ্যাঁ, গ্রোয়িং অ্যান্ড এজিং পপুলেশন। কারণ কি, এদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে। আচ্ছা, পজিটিভ সিগন্যালিং থিওরি এটা হলো যে আপনার বিজনেসের মধ্যে যত সাস্টেনেবল থাকবে, পলিসিস থাকবে, ফিচার্স থাকবে, এটা জনসম্মুখে এটা একটা পজিটিভ একটা বার্তা। হ্যাঁ, এবং এটাও কিন্তু ইট ক্যান বি আ গুড সোর্স অফ রেভিনিউ আর্নিং এজ ওয়েল। হ্যাঁ, যখন আপনি চিন্তা করেন যে আপনার খুব ফাটাফাটি এক্সাম্পল দিই, বাংলাদেশের কেস। হ্যাঁ, এটা মনে হয় কোন সাবান ছিল, 100% হালাল সাবান জানি কোনটা ছিল? হ্যাঁ, না না না, এটা অনেক আগে। হালাল সাবান দিয়ে ইচ্ছা ছিল না। হ্যাঁ, হালাল সাবান একটা ব্র্যান্ড ছিল, এটা ব্র্যান্ড ছিল হালাল সাবান। আচ্ছা যাক, XYZ। হ্যাঁ, ইট ওয়াজ আ জিনিয়াস মার্কেটিং ক্যাম্পেইন। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হতে পারে সাবান হালাল হয়ে গেল, ঠিক আছে, সাবান তো সাবান। হ্যাঁ, তো ওনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ছিল এইটা, দ্যাট গাই, ওনার বই আছে, হ্যাঁ, সিরাজুল ইসলাম স্যার, হি ওয়াজ বেসিক্যালি দ্য ব্র্যান্ড ম্যানেজার অফ দ্য গ্রুপ, আমার ডাইরেক্ট স্যার। হ্যাঁ, তো ওনার আইডিয়া ছিল এটা যে ইউজুয়ালি হচ্ছে কি আগে হলো সাবান যে তৈরি করা হতো, ওটা হচ্ছে কি মানে সাবানের যে বেসিক যে কম্পাউন্ড হচ্ছে ফ্যাট, অ্যানিমাল ফ্যাট। হ্যাঁ, তো সবচেয়ে চিপেস্ট অ্যাভেলেবল অ্যানিমাল ফ্যাট হচ্ছে কি হলো থেকে আসে, পিক্স থেকে আসে, প্লট ফ্যাট। হ্যাঁ, এবং কিছু কিছু মানে গ্লোবাল কর্পোরেশন আছে যারা হচ্ছে কি এই ফ্যাটটাকে প্রসেস করে গ্লোবালি হচ্ছে কি যতগুলো র ম্যাটেরিয়াল হিসেবে যারা সোপ ম্যানুফ্যাকচার বা যারা আছে তাদেরকে সাপ্লাই করে। সবচেয়ে চিপেস্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো ওই কোম্পানি তখন ডিসাইড করছিল যে ঠিক আছে, আমরা সাবান যেহেতু বানাবো, আমরা হচ্ছে কি এই ফ্যাটটা না ইউজ করি। হ্যাঁ, দরকার হলে আমরা আরো ডিফারেন্ট সোর্স থেকে নিব। তো এই ছোট একটা জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য তাদের কিন্তু কস্ট বের করতে হয়েছে। এটা কিন্তু ইট ডিডন্ট কাম অ্যাজ চিপ, বিকজ আগে বলছি সবচেয়ে চিপেস্ট হচ্ছে পিক ফ্যাট। সো এনি অপশন আদার দ্যান দ্যাট ইজ মোর এক্সপেন্সিভ, এবং যেটাই হচ্ছে কি আপনার এক্সপেন্সিভ অপশন হিসাবে চুজ করবেন, এবং হচ্ছে কি এটা আপনার প্রোডাক্টের র মেটেরিয়াল হবে, ইট উইল টেক এ হিট অন দ্য ফাইনাল প্রাইস। হ্যাঁ, টিআরপি যেটাকে বলে ট্রেড প্রাইস, এবং ট্রেড প্রাইস মানেই স্ট্রিট প্রাইস বেড়ে যাবে। ট্রেড প্রাইস হচ্ছে কি যেটা আপনি হোলসেলারকে দিচ্ছেন, হোলসেলার যদি বেশি দামে কেনে তাহলে বেশি দামে বেচতে হবে। তো এটা একটা বিশাল বিজনেস রিস্ক না? তো তখন ব্র্যান্ড ম্যানেজারকে একটা টার্গেট দেওয়া হলো, ঠিক আছে আমরা টার্গেটটা নিছি, এখন এইটা তুমি কিভাবে সেল করবা এই চ্যালেঞ্জটা হচ্ছে তোমার। হ্যাঁ,
সে হচ্ছে ওভারনাইট, এটা খুব বেশি দীর্ঘমেয়াদী প্ল্যান দেয়, বলে স্যার এটা তো খুবই সিম্পল, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ড্রিঙ্কিং টি। আমরা হারাম জিনিস ইউজ করতেছিলাম, তাহলে কি এটা হচ্ছে হালাল সাবান, হ্যাঁ আমরা এভাবে ব্র্যান্ড করি। এবং এটার একটা এত বেশি ইম্প্যাক্ট হয়েছিল, ওটা ফার্স্ট কোয়ার্টারে যে সাবানের সেল করছিল ওই বছর মনে হয় মানে ইট বিট লাক্স অ্যান্ড ইউনিলিভারের মোটামুটি সব ব্র্যান্ড করে বিট করেছে, হ্যাঁ। এবং কনজিকিউটিভলি 10 বছর 15 বছর কনসিস্টেন্টলি মার্কেট শেয়ার সে ধরে রাখছে। এটা একটা চমৎকার এক্সাম্পল, হ্যাঁ। এটা ইজ অলসো গুড এক্সাম্পল অফ পজিটিভ সিগন্যালিং থিওরি। এই যে ও যে ভাইবটা দিল যে এই সাবানটা হচ্ছে গিয়ে অন্য সব সাবান থেকে ডিফারেন্ট, এই যে ছোট একটা যে এলিমেন্টাল যে চেঞ্জ, এই জিনিসটা মানুষজন জানতোই না, কিন্তু এই মার্কেটিং এর কারণে মানুষজন জানতে পারতো। এই মার্কেটের কারণে আমরা এত বছর পরে এই জিনিসটা নিয়ে কথা বলছি। এটা কিন্তু আমরা টকিং অ্যাবাউট লাইক আর 25-30 ইয়ার্স, আপনারা অনেকে জন্মই হন না সেই সময়, হ্যাঁ। সো আর ফাইনালি হচ্ছে কি সিস্টেম ডিসট্রাকশন থিওরি। সেটা হচ্ছে যে আপনি এমন একটা বিজনেস মডেল নিয়ে আসলেন যেটা হচ্ছে ডাজন্ট এক্সিস্ট, হ্যাঁ, এবং ট্রেডিশনাল বিজনেস পুরো ধ্বংস করে দেবে, হ্যাঁ। এটা গুড এক্সাম্পল অফ সিস্টেম ডিসট্রাকশন ইজ বিকাশ। বিকজ বিফোর বিকাশ কেম একটা বেসিক ফোন যে ট্রানজাকশন করার কথা কেউ চিন্তাই করে না, ঠিক আছে। সো ইট ওয়াজ লাইক এক্সাম্পল অফ সিস্টেম ডিসট্রাকশন। অ্যান্ড অলসো মানে বিকাশের অনেক ঝামেলা সমস্যা পলিসিস থাকলেও in the end Bikash is a very sustainable product. You know why? Because it eliminates a lot of banking bureaucracy. একটা ব্যাংকে যে টাকা তোলা কোন তুলছেন চেক দিয়ে কি পরিমাণ প্যারা, এখন ইমাজিন লাইফ যখন এই ধরনের মোবাইল ফাইন্যান্সিং ছিল না, এফ কমার্স বা এম কমার্স ছিল না, হ্যাঁ, ওই সময় কিরকম একটা প্যারা ছিল। সো এই যে একটা সিস্টেম নিয়ে আসলো, ইট ইজ আ ভেরি সিম্পল এন্ড এলিগেন্ট সলিউশন এন্ড ইট ডিসট্রাক্টেড দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি। শুধু বাংলাদেশ না, গ্লোবাল। বিকাশের আগে অ্যাপল পে ছিল না, বিকাশের আগে গুগল পে ছিল না। সো এভরিথিং কেম আফটারওয়ার্ডস। ইট ওয়াজ আ অ্যামেজিং আইডিয়া। সো এই আইডিয়ার ভিতরে হচ্ছে কি আপনারা সাস্টেইনেবিলিটি নিয়ে আসতে পারেন, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, এতগুলো আলোচনা করলাম পুরো লেকচার থেকে। এর মেইন কারণটা হচ্ছে আমরা হলো আজকে একটা বিজনেস কেস দেখি, হ্যাঁ, এবং চেষ্টা করব যে এরকম বিজনেস কেস এক্সামে ইনক্লুড করে দিতে। ছোট কেস থাকবে কিন্তু মার্কস থাকবে বড়, ঠিক আছে। এটা কি পড়া যায় নাকি বেশি শুরু হয়ে গেছে? আচ্ছা ওকে, দাঁড়ান, ঠিক আছে। আচ্ছা আপনি হচ্ছে গিয়ে কোশ্চেন রাখ পর্যন্ত আপনারা একটু পড়েন জিনিসটা, আমি বুঝাই দিচ্ছি। আপনারা হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল ফাইন্যান্স পড়ছেন, আপনার পারপেচুয়াল গ্রোথ বা গ্রোথ ইকুইটি ফর্মুলা এগুলো পড়ছেন, ফিউচার ভ্যালু অফ মানি পড়ছেন? জি স্যার। আচ্ছা ওকে, ওটা হলো চলবে। এটা হলো ফাইন্যান্সের একটা খুব ছোট মানে জরুরি বিষয়, এবং আমাদের ম্যাথ সলিউশন করতে হবে না, সলিউশনটা অন্য জায়গায়। আমি জাস্ট ম্যাথমেটিক্সটা করে দিচ্ছি। দেখা যাচ্ছে না, কষ্ট হচ্ছে? না না, বড় করে দিতে হবে। না না, ওয়েট আরেকটু বড় করে দেন, আরেকটু বড় করে। আমার নিজেরই পড়তে কষ্ট হচ্ছে আমার স্ক্রিন থেকে। এখন সবাই পড়তে পারেন? আমি 2-3 দিন ভাবছি যে আপনাদেরকে কিভাবে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাতে পারি। চিন্তা করলাম যে এই থিওরি পরে পড়ি, আপনাকে ইজিলি যাতে ইয়ে করে মার্কস স্কোর করতে পারেন, এবং হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা রিয়েল কেস দেখাতে পারি। একটা রিয়েল কেস, সুইডেনের একটা ইয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোর্সের থেকে আমি রিসিভ করি।
ম্যাথমেটিক্সটা কেউ যদি যেন বাসে চেক দেন ম্যাথমেটিক্সে থাকতে পারে সকালবেলা করছি ঘুমের মধ্যে করছি ক্যালকুলেটরে বুঝতে কিভাবে থাকতে পারে আমরা তো স্যার দিনের মাঝ অর্থ করেও মনোযোগ দিয়ে করলে ঠিকই হবে। এবং সিম্পল ম্যাথ নিয়ে ভয় পায় না, আর ম্যাথও করতে দিব ম্যাথ তো করার অবজেক্টিভ না, তাদের অবজেক্টিভটা হচ্ছে কনসেপ্টটা বুঝতে পারছে। আসলে ছোট অনেক ফার্স্ট একটু বুঝাই দেন মানে পড়ছি আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে। তো মেইনলি এখানে আল্লাহ স্ক্রিনে তো এটা তো ভিডিওতে দেখাই যায় না। আচ্ছা এনিওয়েজ আপলোড করে দেবো। আচ্ছা মেইনলি হচ্ছে এখানে একটা সিনারিও আছে যে একটা শহর এখানে হচ্ছে প্রচুর এয়ার পলিউশন হচ্ছে, হ্যাঁ আপনি শহরটা ঢাকায় ধরতে পারেন, ধরেন এমন একটা ঢাকা যেখানে এমআরটি নেই, ঠিক আছে, যেখানে প্রচুর এয়ার পলিউশন হচ্ছে এবং ওই শহর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রমোট করতে চায় শহরের অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো সিটি কাউন্সিল কনসিডার করলো বা সিটি কর্পোরেশন কনসিডার করলো যেগুলো নতুন একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম সে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করবে, হ্যাঁ। এখন তার হাতে ইমিডিয়েটলি দুটো অপশন আছে, একটা হচ্ছে ইলেকট্রিক বাস, একটা হচ্ছে লাইটের হচ্ছে এমআরটি বেসিক্যালি। লাইট রেল কেন বলা হবে, কারণ হচ্ছে ওই রেলের মধ্যে কোনো ইঞ্জিন থাকে না, এমআরটি গুলোতে কোনো ইঞ্জিন নাই তো জানেন তো, হ্যাঁ ম্যাগনেটিক ইম্পালসের মাধ্যমে চলে, যে উপরে যে একটা কারেন্ট বা নিচে যে ইলেকট্রিক কানেকশনটা থাকে মেট্রো যেটা হ্যাঁ। সো বেসিক্যালি সেন্ট্রালি কন্ট্রোল ওটা নিজস্ব ইঞ্জিন, এই জন্য লাইটের বড় হ্যাঁ। সো এটা হলো দুইটা অপশন এখানে দেওয়া আছে। লাইট রেলটা যদি না বুঝেন জাস্ট এমআরটি চিন্তা করেন তাহলেই হবে, ঠিক আছে। এখানে এখন সিটি কর্পোরেশনের হাতে হচ্ছে গিয়ে $100 মিলিয়ন বাজেট আছে, ঠিক আছে, এর মধ্যেই তার হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন তার কাছে দুইটা অপশন আছে, অপশন এ হচ্ছে গিয়ে হলো আমার হলো ওই যে এমআরটি ইমপ্লিমেন্ট করতে হবে, আমার হচ্ছে ইনভেস্টমেন্ট করতে হবে হচ্ছে 80 মিলিয়ন, ঠিক আছে। এখানে একটা বড় অ্যামাউন্টের টাকা চলে যাচ্ছে, হ্যাঁ 80% কস্ট এখানে চলে যাচ্ছে। প্রতি বছরে আমার মেইনটেনেন্স কস্ট আছে আবার 5 মিলিয়ন, ঠিক আছে। আর রাইডারশিপ প্রজেকশন হচ্ছে গিয়ে প্রথম বছর হচ্ছে 10 মিলিয়ন, রাইডারশিপ প্রজেকশন হচ্ছে গিয়ে কতজন রাইডার বা কতজন প্যাসেঞ্জার আশা করা হচ্ছে যে উঠবে, হ্যাঁ। প্রথম বছরে এক্সপেকটেশন হচ্ছে যে 10 মিলিয়ন প্যাসেঞ্জার, হ্যাঁ 10 মিলিয়ন হচ্ছে কি মানে 1 কোটি, 10 কোটি নাকি 100 লাখের 10 হ্যাঁ কোটি, হ্যাঁ। সো আর প্রতি রাইডারের ভাড়া হচ্ছে $2 বা $2 করতে পারবেন, আমি জাস্ট ডলার ইউজ করছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে হচ্ছে কি যেটা ইলেকট্রিক বাস, এটা হ্যাঁ আপনি জাস্ট নরমাল যে শহরে যে বাসগুলো চলে বিআরটিসি ওটা চিন্তা করেন যে ইলেকট্রিক বাসের আসছে, তো এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে হচ্ছে 50 মিলিয়ন, হ্যাঁ, এবং মেইনটেনেন্স কস্ট আছে 2 মিলিয়নের, হ্যাঁ এটা একটু মেইনটেনেন্স কস্ট কম। আবার হচ্ছে গিয়ে ইয়ার ওয়ানের প্রজেকশন হচ্ছে গিয়ে 5 মিলিয়ন প্যাসেঞ্জার। এখন দেখেন ট্রেনের থেকে বাসের প্যাসেঞ্জার কম হবে, এটা তো স্বাভাবিক, তাই না? কারণ ট্রেন সাইমultaneously একই সাথে অনেকগুলো প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, ঠিক আছে। আর প্রতিজনের ফেয়ার হচ্ছে গিয়ে $3, ঠিক আছে। আচ্ছা ইউজুয়ালি এই প্রবলেমগুলোতে হচ্ছে গিয়ে হলো কোনটা ভাইবল অপশন এটা বোঝার জন্য আগে হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ডটা দেখতে হয়, যে আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি এটা কতদিনে হচ্ছে আমি ব্যাক পাবো, সেটা একটা ইন্ডিকেটর যে কোনটা বেটার অপশন। হ্যাঁ আরেকটা ইন্ডিকেশন হচ্ছে গিয়ে যে আমি হলো ওই ইয়ার থেকে আমি ফিউচারে কত টাকা আর্ন করতে পারবো, তাই না? তো আমি হচ্ছে গিয়ে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো যে ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড ফর ইচ অপশন, ঠিক আছে। এটা একটু পড়ে আমি বুঝে যাচ্ছি, খুব সিম্পল না, a ইনটু b এর আচ্ছা ছবি তো লাগবে না, এটা আপলোড করে দেখতে ও আচ্ছা আচ্ছা আল্লাহ আমরা এবারে অন্তর্ভুক্তি বরণ করে দিতে হবে পারার নিচে কিন্তু আমাদের আচ্ছা স্যার এই সময় বোঝা যায়? হ্যাঁ স্যার এখন তো কোনো বনানি থেকে বোঝা যাচ্ছে পিছনে স্যার চেয়ার ফাঁকা আছে না? সামনে চেয়ার ফাঁকা আছে।
আচ্ছা রেকর্ড হচ্ছে আমরা কথা বলছি। স্যার এইটা আমরা কোনটা চিন্তা করব, মানে এইটা বুঝছি ঠিক আছে, হ্যাঁ। আমরা কোন পার্সপেক্টিভে চিন্তা করি, কি মানে যাত্রীরা সবচেয়ে যেটা কমফোর্ট ফিল করে সেইটা চিন্তা করব নাকি আমার কস্টের কোন দিক দিয়ে আমার cost আমরা হচ্ছে গিয়ে হ্যাঁ বাড়াতে আমরা আপাতত সাস্টেনেবিলিটির অংশ ইয়াতেই যাই না, আমরা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল। এই যে এখানে আপনারা শিখবেন যে ফাইন্যান্সিয়াল আর সাস্টেনেবল ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনের তফাৎটা কি, ঠিক আছে? এখন আমরা জাস্ট বেসিক ফাইন্যান্সিয়াল বাজেটিং করতেছি, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে সাস্টেনেবল ফাইন্যান্স আসবে। সো এখানে যেটা দেখা হয়েছে ইট ইজ বেসিক্স, মানে বেসিক্যালি সেলফ এক্সপ্লেনেটরি। এটা হচ্ছে গিয়ে যে যেটা ট্রেন এমআরটি এখানে যে ইনভেস্টমেন্ট কস্ট ওই কোশ্চেনের এরিয়াগুলো নিয়ে আসা হয়েছে এখানে। হ্যাঁ 5 মিলিয়ন লাগবে হচ্ছে মেইনটেনেন্স কস্ট, 10 মিলিয়ন লাগবে হচ্ছে 10 মিলিয়ন প্যাসেঞ্জার প্রথম বছরে আসবে, ফেয়ার রাইডার আসবে হচ্ছে গিয়ে পার রাইডার হলো $2। হ্যাঁ আমরা এখানে কি বের করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আমরা যে টাকাটা ইনভেস্ট করব সেটা কতদিন, এটা কতদিনে আমি হচ্ছে ফেরত পাবো, পকেটে ফেরত আসবে। হ্যাঁ এখানে আরো অনেক কনসিডারেশন আনতে হয় একটা বাজেটিং করার সময়, অনেকগুলো কনসিডারেশন। সেটা হচ্ছে ইনফ্লেশন রেট বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আজকের দিনে 10 টাকা, কালকের দিনে 10 টাকা কিন্তু সেম। হ্যাঁ আমাদের বাপ-দাদারা শুনছেন না যে 100 টাকা বাজার করছে, বাবারা করছে 100 টাকায়, হ্যাঁ দাদারা করছে 3 টাকায়। সো আমাদের টাকার ভ্যালু কমে গেছে না? সো এইগুলো কিন্তু আসলে কনসিডারেশন আনতে হয়। এখনকার ইনফ্লেশন কি রেট আছে এবং বিগত 10 বছর বা 15 বছরের যে ইনফ্লেশনের যে চেঞ্জ হচ্ছে ওটার উপর ভিত্তি করে ফিউচার 10 ইয়ার্সে আমাদের টাকার মান কোথায় যেতে পারে ওটারও ক্যালকুলেশন করতে হয়। বাট আমি ওগুলো সব বাদ দিচ্ছি, আমি জাস্ট বেসিক বিয়ার ওয়ান্স আমরা যে ডিজিটগুলো জানি ওটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে প্রথমে যেটা বের করছি যে কত বছর লাগতে পারে সেটা বের করার আগে আমরা বের করছি হচ্ছে কি 1 বছরে আমার কত টাকা ইনকাম হয়। দেখেন যদি প্রথম বছরে আমার 10 মিলিয়ন প্যাসেঞ্জার আসে আর আমি জানি যে পার টিকিটের দাম হচ্ছে $2, হ্যাঁ তাহলে ইটস ইজি টু সে যে আমরা 20 মিলিয়ন হচ্ছে গিয়ে প্রতি বছর হলো আমার ইনকাম হচ্ছে। হ্যাঁ তাহলে তো একটা সোজা হচ্ছে গিয়ে মানে ক্যালকুলেশন। তার মানে আমার 80 মিলিয়ন তুলতে আমার কয়দিন লাগবে? 4 বছর। সিম্পল তো স্যার আমার মেইনটেনেন্স কস্ট আছে। হ্যাঁ এটাই। সো আচ্ছা 80 মিলিয়ন তুলতে আমার হচ্ছে কি লাগবে, কিন্তু আসলে আমার প্রতি বছরে কিন্তু আমার মেইনটেনেন্স কস্ট আছে মাইনাস করে কিন্তু দেখা যাচ্ছে 15 মিলিয়ন আসছে। হ্যাঁ 15 মিলিয়ন অ্যানুয়ালি। এখন তাহলে আপনাকে 80 মিলিয়নকে বেসিক্যালি 15 মিলিয়ন দিয়ে ভাগ দিতে হবে, কারণ হচ্ছে কি আপনার 20 মিলিয়ন আপনার প্রতি বছর ইনকাম হচ্ছে, 20 মিলিয়ন আপনার রেভিনিউ হচ্ছে। হ্যাঁ ইনকামটা হচ্ছে কি মানে রেভিনিউ মাইনাস কস্ট, এই যে মাইনাস করলাম। হ্যাঁ তো তাহলে হচ্ছে কি দেখা গেল কি যে 15 মিলিয়ন হচ্ছে কি আমার প্রতি বছরে আমি একটু ইনকাম করতেছি, তাকে একটু বাড়াই, সরি আপনারা দেখতে পাচ্ছেন না, বুঝছেন তো 10 5.3 years. হ্যাঁ সো বেসিক্যালি 80 দিয়ে যে 15টা যে 80 দিয়ে 15 মিলিয়ন ভাগ দিছি এটা আপনারা কারা বুঝে নেন? শিওর ক্লিয়ার একদম? কেন 15? বিকজ হচ্ছে কি এটা হলো মেইনটেনেন্স কস্ট বাদ দিয়ে আমার নেট ইনকাম, রাইট? আমার হচ্ছে কি তো টাকা ইনফো ক্যাশ ইনপুট আমার দিয়ে দিতে হবে। সো আমার রিকভারি টাইম হচ্ছে কি মানে 5 বছর প্লাস, ঠিক আছে? 5.3 ইয়ার্স হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ 0.3 to 12 করলে যেটা হবে মানে আই থিংক 3 মাসের মতো, বছর 3 মাস, না, 4 মাস। আচ্ছা এটা গেল হচ্ছে কি অপশন এ। অপশন বি, ও আল্লাহ ক্লাস তো শেষ করব। পরেরটা আমরা নিয়ে নেব। হ্যাঁ পরের ক্লাসটা নিয়ে নেব। না পরের ক্লাসে প্রেজেন্টেশন আছে। আচ্ছা কেউ যে অ্যাটেন্ডেন্স লেখা শুরু করে। আচ্ছা এটা একটু পরে একই জিনিস, একই ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ ফাইন্যান্সিয়াল টার্মসে লাভজনক, বাট অন্য ফ্যাক্টর আছে আমি বলতেছি আগে এটা থেকে। হ্যাঁ হ্যাঁ আমার আর্গুমেন্ট হচ্ছে এটাই যে আমরা আসলে শুধুমাত্র ইনভেস্টমেন্ট দেখবো না, আমরা অন্যান্য জিনিসও দেখবো। হ্যাঁ মানে 8 মাস 9 মাস পরেরটা। হ্যাঁ
3 বছর 9 মাস। 3 বছর 9 মাস। তাহলে দেখা যাচ্ছে যে একটা গ্যাপ আছে, মানে এটা টাকা রিকভারি কম, এবং এটা তো ইজিলি বোঝা যায়, কারণ হচ্ছে কি এটা তো ধরেন মানে ইয়াও কম, মানে ইনভেস্টমেন্টও কম, প্যাসেঞ্জারও কম। হ্যাঁ। রিকভারি আপনি কিন্তু এইভাবে অ্যানালাইসিস করে আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের একটা বিষয় আছে কিন্তু, হ্যাঁ। আপনি তখনই আপনার হচ্ছে কি একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারেন যখন হচ্ছে ইনভেস্টমেন্ট সেম, ঠিক আছে। যেটা ইনভেস্টমেন্ট সেম না তাদের কিন্তু ওই রেশিওতে ইয়ে করতে হবে, ঠিক আছে। যেটা হলো একটা হচ্ছে কি 80 মিলিয়ন লাগতেছে, একটা হচ্ছে 30 মিলিয়ন লাগতেছে, দুটোই তো প্রপোর্শনেট না, এটা ডিসপ্রপোর্শনেট। যাও আমরা তারপর দেখতেছি যে দুটো অপশনে দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে এইটাতে ইলেকট্রিক বাসে হচ্ছে কি আমার সময় কম লাগছে, তাই না? ঠিক আছে। তাহলে আচ্ছা, এরপরে প্রশ্নটা কি করছি দেখেন। এখন আমাকে অরিজিনাল প্রবলেমটা বলেন যে সিটি কর্পোরেশন কি করতে চাইছিল? সিটি কর্পোরেশনের গোলটা কি ছিল? ওই যে ইয়াটা কমানো আছে। রাইট রাইট এক্স্যাক্টলি, হ্যাঁ। এই যে মানে মেইন গোলটা কিন্তু টাকা পয়সা ইনকাম করানো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটাই হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স। আমি যদি পুরোপুরি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে চিন্তা করি, তখন আমার প্রফিটেবিলিটিটা চিন্তা করতে হবে, যেটা হাইয়েস্ট কুইকেস্ট মানে রিটার্ন এবং হাইয়েস্ট নাম্বার অফ রিটার্ন মানে অ্যামাউন্ট অফ রিটার্ন দেবে, সেই অপশনটা আমি যাবো, হ্যাঁ। কিন্তু ওটাই আমার ফাইনাল কনসিডারেশন না। আমার কনসিডারেশন কি, যে রাস্তায় যে ধুলো হচ্ছে, যে এই বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণটা কমানো আমি কিভাবে কমাতে পারবো, হ্যাঁ। সো বেসিক্যালি এই ম্যাথমেটিক্সে যাওয়ার আগে আপনাকে অলরেডি একটা কথা বলে দিই, এটা আপনার কনসিডারেশনে রাখেন। কোন ট্রান্সপোর্টেশন বেশি মানুষ ট্রাভেল করতে পারে? রেল না বাস? রেল। এবং কোন ট্রান্সপোর্টেশন হচ্ছে কি হলো জাম কমাতে পারে? রেল। এটাই। আর এটা আর এর থেকে আর বেশি কিছু বলার নাই। দেখেন আপনার হচ্ছে কি এখানে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে যে এখানে আমরা দুইটা জিনিস কনসিডার করতেছি, এবং দুইটা ইয়ার কিন্তু সাইড তো সেম না, হ্যাঁ। দেখেন ট্রেন হচ্ছে কি হলো 10 বছর চলবে, বাস হচ্ছে কি 20 বছর চলবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে উল্টা হয়, হ্যাঁ। বাট কেসটা হচ্ছে এখানে লেখা আছে, হ্যাঁ। নরমালি হচ্ছে কি রেলের ওয়্যার এন্ড টিয়ার কম হয়, বাসের হয় বেশি, ঠিক আছে। ওই হিসাবে সাইড কিন্তু কম হওয়া উচিত, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে, তার এরপরে হচ্ছে কি বাসে জিতে আর কম্পারিজন। কিন্তু আপনার কিন্তু মেইন গোলটা আসলে টাকা পয়সা ইনকাম করা ছিল না, মেইন গোল ছিল হচ্ছে যেখানে আমি ব্রেকডাউন করে ক্যালকুলেশনটা দেখাইছি, ঠিক আছে। এই যে অ্যানুয়াল গ্রোথ রেট বলছি, যে প্রতি বছরে বলছি যে 5% করে রাইডারশিপ বাড়বে, তাহলে 20 বছর রান করে কত টাকা ইনকাম হবে, আর হচ্ছে 10 বছর রান করে কত টাকা ইনকাম হবে, এই ফর্মুলাগুলো দিতে হবে, ঠিক আছে। ম্যাথমেটিক্স গুলো জড়িত কনসেপ্ট হবে, ঠিক আছে। এরপরও দেখা গেল যে দিন শেষে হচ্ছে গিয়ে মানে অপারেশন ওয়াইজ এটা হচ্ছে কি মানে ইয়াটাই বেটার অপশন, বাসটাই বেটার অপশন। কিন্তু আপনি যদি সাস্টেনেবিলিটি কনসেপ্ট মানে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করেন, আমরা যে এতগুলো যেগুলো শিখলাম, কি শিখছি? প্রায়োরিটি থিওরি। আপনার প্রথমেই প্রায়োরিটিটাই হচ্ছে ডিফাইন করবে যে আপনার হলো আপনি কি করতে চান। আপনার যদি প্রায়োরিটি হয় ইনকাম করা, তাহলে আসলে এই ম্যাথমেটিক্সের কোনো মানে নেই, আপনার সরাসরি আপনি ট্রেনে বাসে চলে যাবেন, হ্যাঁ। কারণ টাকা কম লাগছে, ইন্টারেস্ট মানে বাকি টাকা হচ্ছে ঘুষের টাকা চলে যাবে, তো কোনো ইয়ে লাগছে না, হ্যাঁ। বাস কিনবে হচ্ছে গিয়ে হলো দেখছে 30 মিলিয়ন দিয়ে, ও দেখাবে 60 মিলিয়ন দিয়ে কিনছে, বাকিটা হচ্ছে গিয়ে ওদের পেনামা অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, তারপরে পিওর রিসোর্স থিওরি, সেটা হচ্ছে যে এখানে কম্পিটিটর কার আসতেছে, এখানে কম্পিটিশন নাই কোনো অবশ্য, হ্যাঁ। তারপরে হচ্ছে কি রিসোর্স থিওরির একটা বিষয় আছে। দেখেন দুটো অপশনই কিন্তু ইলেকট্রিসিটি বেসড, হ্যাঁ। এবং বাংলাদেশে অলরেডি ইলেকট্রিসিটি শর্টেজ আছে, এবং আই ডাউট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এনেবল হওয়ার পরও আসলে এটার সলিউশনটা ইমিডিয়েটলি হবে কিনা, কারণ আমাদের ডিস্ট্রিবিউশন লাইন এখন অত স্ট্রং না, হ্যাঁ। সো অনেকগুলো কনসিডারেশন আছে। তারপরেও দেখা যাচ্ছে এটা আছে পজিটিভ সিগন্যালিং, অফকোর্স এটা পজিটিভলি সিগন্যাল করবে, হ্যাঁ, ফিউচার ইয়ার জন্য। আর হচ্ছে গিয়ে সিস্টেম ডিসট্রাকশন, এখানে কোনো নতুন কোনো আইডিয়া আনা হচ্ছে না, পুরোনো আইডিয়াই ইউজ করা হচ্ছে, যেটা অন্য দেশে চলতেছে ইউজ করা হচ্ছে। সো আপনাদের কোশ্চেন থাকবে এরকম যে এই থিওরির উপর বেস করে আপনি একটা অ্যানালাইসিস দিবেন যে আপনি হলে কোনটা নেবেন এবং কেন, ঠিক আছে। কেন রিজনটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে অরিজিনাল গোল কি ছিল। অরিজিনাল গোল ছিল হচ্ছে দূষণ কমানো, আর হচ্ছে কি ক্লিনার সাস্টেনেবল হচ্ছে কি এটা ইয়ে আনা। সো এত ম্যাথমেটিক্স দেখার পর হচ্ছে কি আপনি ওই ইয়ে নিয়ে চিন্তা করেন, ইনকাম নিয়ে চিন্তা করার কোনো দরকার
অফকোর্স ইনকাম জেনারেশন করবে, কিন্তু ফাইন্যান্সিয়াল সাস্টেনেবল ফাইন্যান্স হচ্ছে কি এটাই প্রমোট করে যে ইউ লাইক টেক আ হোলিস্টিক ভিউ, ইউ ডোন্ট অনলি consider the financial aspect but also the other aspects that relates to it, because এটা তো আলটিমেটলি কোনো ক্যালকুলেটর ইউজ করবে না, ইউজ করবে মানুষ। হ্যাঁ, এবং এটা যদি মানুষের কাজেই না আসে তাহলে তো এটা আসলে খুব একটা বেশি এফেক্টিভ এবং এফিশিয়েন্ট হইল না। হ্যাঁ, সো এই হলো আজকের লেকচার। মোটামুটি